টুকু দিয়ে একটি সামাজিক কাজের উদ্বোধনের মাধ্যমে এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে প্রথমেই আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শত সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মানব কল্যাণ সংগঠন একটি সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে, আমরা আমাদের সমাজের যারা দুস্থ, অসহায়, গরিব এবং সুবিধা বঞ্চিত যারা রয়েছে, বিশেষ করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের অবস্থান থেকে একটু উন্নতি যাতে যেভাবে হয়, আমরা তাদের অবস্থান যেভাবে পরিবর্তন করতে পারি, মূলত এরকম একটি মহৎ উদ্দেশ্য নিয়েই আমাদের এই সংগঠনের যাত্রা। এ সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ পরে আসবে, আপনাদের সকলকে বিস্তারিত বলা হবে। তো এ পর্যায়ে আমি আমার এখানে আর দীর্ঘায়িত বক্তব্য রাখবো না। আমাদের অনুষ্ঠানের মূল যে পর্ব, সে পর্ব আমি শুরু করবো ইনশাল্লাহ। শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন জনাব আব্দুল করিম সাহেব। আমি ওনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল أدلكم على تجارة تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে তোমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই পাবে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আল্লাহর জমিনে জান এবং মাল কোরবানি করে আল্লাহর জমিনের পরে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে জিহাদ করা। যদি তোমরা এটা বোঝো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। সাদাকাল্লাহুল আযীম। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত জনাব অ্যাডভোকেট ইয়াসিন সাহেব। আমি ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মানব কল্যাণ ধর্মী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মানব হিতৈষী ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে যে এই মানব কল্যাণ ফাউন্ডেশন নামে যে একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, পরিচালনার জন্য আজকে যে আয়োজন,
এটা বর্তমান সমাজের প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মানব কল্যাণ, এই কথাটার অর্থ যদি আমরা প্রতিটি নাগরিক না, আমাদের দেশে যত নাগরিক আছে তার 1/3 মানুষ, 18 কোটি মানুষ যদি হয়, তার 6 কোটি মানুষ যদি মানব কল্যাণ সম্পর্কে যদি আমাদের ধারণা নিয়ে যদি আমরা সেই ধারণাটাকে বাস্তবায়ন করতাম স্ব জায়গায় থেকে, তাহলে আজকে এই মানব কল্যাণ ফাউন্ডেশন গঠনের কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আছে এই কাজগুলো করা। আমরা কেন এই সংগঠিত হয়ে সবাইকে দাঁড়ে দাঁড়ে, বাড়ি বাড়ি, মোবাইলে বিভিন্নভাবে খবর দিয়ে ডেকে এনে আমরা আজকে এই মানব কল্যাণের জন্য আজকে একটা অনুষ্ঠান করছি? আমরা এই কয়জন লোক হয়েছি, বাকি চেয়ারগুলো ফাঁকা। তার মানে আমরা সচেতন না। আমরা সচেতন যদি হতাম তাহলে আমাদের কাউকে ডাকা লাগতো না, শুধু একটু একবার বললেই আমাকে বসতে দেওয়ার চেয়ার থাকতো না, যদি আমাদের সেই মানসিকতা থাকতো। যাই হোক, তারপরেও আমরা যারা এসেছি, আমরা মনে করি আমাদের মানসিকতাটা ভালো আছে বিধায় আমরা এখানে এসেছি। সবাইকে ধন্যবাদ। এখানে আমরা যারা আসছি, আমার বক্তব্য হচ্ছে, যেহেতু আজকে এই প্রতিষ্ঠানটার সূচনা, সেই ক্ষেত্রে যেহেতু আমি আইনের ছাত্র, সেই হিসেবে আমি কিছু আইনগত দিক নির্দেশনা আপনাদেরকে একটু বলতে চাই। সেটা হলো, যেহেতু আজকে প্রাথমিকভাবে আমরা একটা সূচনা হবে একটা প্রতিষ্ঠানের, এই সূচনা লগ্নে প্রথমে একটা সাধারণ সভা হয়। এটা হচ্ছে একটা সাধারণ সভা। এটাকে একটা সাধারণ সভা হিসেবে যদি আপনারা রেজুলেশন করেন, একটা সাধারণ সভা হিসেবে রেজুলেশন করবেন। এই সাধারণ সভায় এলো প্রথম সাধারণ সভা। এই প্রথম সাধারণ সভায় আপনি হাঁটাচলা করেন না, বসেন, কথা বলি, ঝামেলা হয়। এই সাধারণ সভায় সিদ্ধান্ত হবে যে এই মানব কল্যাণ, প্রথম কথা হবে মানব কল্যাণ ফাউন্ডেশনটা আমরা প্রতিষ্ঠা করব কিনা। যদি আমরা সবাই সম্মত হয় আমরা করব, তাহলে এই মানব কল্যাণ ফাউন্ডেশনের আগামীর কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। সেটা 3 সদস্য বিশিষ্ট হোক বা 5 সদস্য বিশিষ্ট হোক, একটা আহ্বায়ক কমিটি গঠন করবেন। সেই আহ্বায়ক কমিটির একজন আহ্বায়ক থাকবে, 2 জন বা 3 জনকে যুগ্ম আহ্বায়ক করবেন। সে যেভাবে হোক, যেহেতু সংগঠন ছোট, 3 জন করা ভালো বা 5 জন আপনারা করেন। করার পরে একটা আহ্বায়ক কমিটি, এই প্রথম রেজুলেশনেই কিন্তু আপনাদের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিতে হবে। দেওয়ার পরে এইবার ওই 3 জন দায়িত্ব পেয়ে গেল এই কমিটিটা পরিচালনা করার। তখন ওই 3 জন বা 5 জন আহ্বায়ক কমিটি, এই আহ্বায়ক কমিটি 3 সদস্য বিশিষ্ট হোক বা 2 সদস্য বিশিষ্ট হোক, একটি সংবিধান প্রণয়ন কমিটি করবে। কারণ একটি প্রতিষ্ঠান চালাইতে গেলে একটা সংবিধান বা সংবিধি, কনস্টিটিউশন লাগে। প্রত্যেকটা জায়গায় একটা সংবিধি লাগে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজু একটা সংবিধি বা সংবিধান, একটা খসড়া, এটা খসড়া না ফাইনাল, এটা খসড়া। এইটা একটা খসড়া ও তৈরি করেছে, কাজটা সহজ করে দিয়েছে আহ্বায়ক কমিটিকে। আমি মনে করি আহ্বায়ক কমিটি তারা যাকে মনে করবে, তারা 3 জন বা 2 জনকে একটা এই সংবিধান প্রণয়ন একটা কমিটি করে দেবেন। সেই কমিটি 7 দিন বা 1 মাস বা 15 দিনের মধ্যে এই একটা খসড়া সংবিধান আহ্বায়ক কমিটির কাছে উপস্থাপন করবেন। আহ্বায়ক কমিটি আর একটা মিটিং ডেকে সকলের সম্মতিক্রমে যোজন বিয়োজন যদি কাটছাট করা লাগে, সেই মিটিং এ কাটছাট করার পরে একটি পূর্ণাঙ্গ সংবিধি তৈরি হয়ে গেলে আমরা সেটা প্রেজে দিয়ে প্রকাশ হওয়ার পরে তখন একটা বই আকারে, এরকম থাকবে না, সাধারণত একটা বই, সেটা চটি বই হোক, চটি বই আকারে ওইটাই হবে একটা সংবিধান। ওই সংবিধানটা সংবিধান প্রণয়ন কমিটি আহ্বায়ক কমিটির কাছে দিবেন। আহ্বায়ক কমিটি সাধারণ সভায় উপস্থাপন করে সকলের সর্বসম্মতিক্রমে ওই সংবিধানটা পাশ হয়ে যাবে। ঠিক তারপরে যখন ওই সংবিধানটা পাশ হবে, সেই দিন থেকে আমরা যারা ওই সংবিধানের বা ওই রেজুলেশনে যারা স্বাক্ষর করব, আমরা সকলেই ওই দৃষ্টি থেকে আমরা ওই সংবিধান মেনে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে আমরা বাধ্য থাকবো। এটা হলো আইনগত বিধান বা আইনগত মতামত। তা এইভাবে আপনারা যদি এটাকে স্থায়ী রূপ দিতে চান, তাহলে আপনারা ঠিক
ঠিক এইভাবে যদি আপনারা পর্যায়ক্রমে যদি আইন মেনে বা সাংগঠনিকভাবে যদি মানে আপনারা বা আমরা এগোতে পারি, তাহলে এই সংগঠনের একটা ভবিষ্যৎ থাকবে। কারণ আজকে প্রতিষ্ঠানটা ছোট আছে, আস্তে আস্তে আমাদের কর্মকাণ্ড দেখে মানুষ অনেকে ঈর্ষান্বিত হবে, আবার অনেকে আমাদের উপর আস্থা রাখবে। যারা ঈর্ষান্বিত হবে তারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করবে, ভুল ত্রুটি ধরে আমাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করবে, যে কিভাবে ওরা ভালো কাজ, ওকে ভালো কাজ করতে দেওয়া যাবে না, ওরা আমাদের থেকে উপরে উঠে যাচ্ছে, আমরা একটা ভালো কাজ করতেছি, আমরা আরেকজনকে সাথে নিচ্ছি, ও মনে করতেছে ওরা তো অমুক দলের সমর্থনকারী, তা ওরা কেন ওকে সাথে মিশতেছে, তাহলে ওরা মনে হয় ওই দলের সমর্থনকারী হয়ে গেছে। এরকমের কিছু সমস্যা থাকবে, সমাজে থাকে, এই আজীবন কাল থেকে যাবে, চিরচরাইত ভাবে চলে আসছে। এই জন্য আমরা শুরুতে যদি আইন মেনে নিয়মতান্ত্রিক ভাবে যদি আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি, আমার মনে হয় না যে আমাদের চলার পথে ইনশাল্লাহ কোনো বাধা আসবে বলে আমি মনে করি না। আসলেও আমরা উতরে পার হয়ে যেতে পারবো বলে আমি মনে করি এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আর একটু বলি রাজুকে, যে এখানে ও একটা খসড়া করেছে, ঠিক আছে, যেহেতু একটা প্রণয়ন কমিটি হবে, এখানে এই শিক্ষাগত যোগ্যতাটা না, হ্যাঁ, এখানে এই শিক্ষাগত এই ধরনের কাজ করতে গেলে, শোনো, এই ধরনের কাজ করতে আমি অ্যাডভোকেট, আমি রবিবারের থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার এডভোকেট কেউ দেখতে পাই না, আমার কোর্ট চলাকালীন সময় শুক্র শনিবারে আমার দেখে সবাই। কিন্তু মনে করো আমি একজন শিক্ষিত মানুষ, আমার তুমি পাবা না। তুমি কারে পাবা জানো? যারা এলাকায় কাজ বাজ করে না, যারা অশিক্ষিত স্বল্প শিক্ষিত, তাদেরকে পাবা। এই জন্য এই সংগঠনে আমার প্রস্তাব, এটা কিন্তু আমি আপনাদের পক্ষে না, আমার ব্যক্তিগত প্রস্তাব, এখানে শিক্ষাগত যোগ্যতাটাই রাখাই যাবে না, রাখাই যাবে না। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই, তাহলে আমরা কেন একটা সংগঠন? হ্যাঁ, আমরা যখন কমিটি করব, তখন আমরা দেখবো যে কমিটিটা করতে গেলে আমি স্যার মাস্টার্স পাস একজন প্রিন্সিপালের একজন সাবেক প্রিন্সিপাল, আমরা এখানে তাকে রাখলে আমাদের এই প্রতিষ্ঠানটা ভালো চলবে, উনি ভালো পারবে না একজন ডিগ্রি পাস লোকরে নিয়ে করব? স্যারের শারীরিক সমস্যা থাকতে পারে, তার অন্য সাংসারিক কাজ থাকতে পারে, দেখা যাচ্ছে কিন্তু ওই লোকটা চৌকুশ ওই লোক। এই জন্য এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা মোটে আমার প্রস্তাব এখানে আনা যাবে না। আনলে এখানে আমাদের ঝামেলা আছে, সমস্যা আছে, আর আমরা লোক পাবো না, আমরা কাজ করতে লোক পাবো না। কারণ আমাদের কাজ করতে গেলে ফাইন্যান্সটা সবচেয়ে বড় জিনিস, আর আমাকে যত সদস্য বেশি হবে। আমি সকালবেলা একটা পোস্ট দিচ্ছিলাম, আপনারা মনে কিছু করবেন না, আমি নাম বলছি না। বাংলাদেশে এমন একটা সংগঠন আছে, আমি দেখেছি ভিতরে, যে তাদের সদ্য চালু হচ্ছে, যে তাদের 1 কোটি সক্রিয় সদস্যকে তারা আধা ঘন্টার মেসেজে তারা একটা মেসেজ দেবে, যে প্রত্যেকে 10 টাকা 20 টাকা 100 টাকা হোক করে আধা ঘন্টার মেসেজে, এবং এই 1 কোটি নিবেদিত মানে কর্মীদের ফোন নাম্বার এক জায়গায় করা, 1 ক্লিক দিলে 1 কোটি লোকের মোবাইলে চলে যাবে সেই মেসেজটা, এবং সেখানে টাইম দেবে আধা ঘন্টা, যে 30 মিনিটের মধ্যে প্রত্যেক মোবাইল থেকে প্রত্যেকে 10 টাকা করে তোমরা অনুদান করবা। একটা সমস্যায় পড়েছে, এই সমস্যায় 10 কোটি টাকা খরচ হবে, প্রত্যেকে 10 টাকা করে দিতে হবে। আধা ঘন্টার মেসেজে প্রত্যেকে 10 টাকা করে দিলে কত? 10 কোটি টাকা আধা ঘন্টায় কালেকশন হয়ে যাচ্ছে, এবং যাবে, হয়েছে, হচ্ছে, হবে। এরকমের সংগঠন বাংলাদেশে রয়েছে। আমরা মনে করি যে আমরা যারা এই মানব কল্যাণ ফাউন্ডেশনটা করতে চাই, আমাদেরও ওই রকমের সদস্য সংগ্রহ করতে হবে, যাদেরকে বলা থাকবে, ভাই যে কোনো সেবামূলক কাজে, কল্যাণমূলক কাজে আমরা যদি সহযোগিতা চাই, ভাই 10 টাকা 20 টাকা আমাদের কোনো সমস্যা না, 100 টাকা পর্যন্ত কোনো সমস্যা না, আমরা ব্যানাররাও দিতে পারি। সেইভাবে এই সিস্টেমে এইভাবে যদি আমরা সদস্যদের উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের ফাইন্যান্স নিয়ে কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। আর এরপরে সমাজে যারা জনহিতৈষী ব্যক্তি আছে, যারা অর্থশীল বিত্তশালী আছে, তাদের কাছ থেকে আমরা দান অনুদান নিয়ে এই করো। আর অর্থ ছাড়া যতই আপনি মানব কল্যাণ করেন না কেন, টাকা ছাড়া আপনি মানুষের কল্যাণ করতে পারবেন না, পারবেনই না, হবেই না। হাসপাতালে রোগী অসুস্থ, টাকা লাগবে, টাকাই দিতে হবে। এই জন্য আমার এটুকু, যে ফাইন্যান্সটা ঠিক রাখেন, আর একতাবদ্ধতা আমরা ঠিক রাখি, এবং আমরা
সদস্যটা একেবারে ই করে দিই, ফ্রি করে দিই, সবাই আসুক আমাদের এখানে। তারপরও সবাই আসে। এখন দেখা যাচ্ছে যে একজন মাদক ব্যবসায়ী, হ্যাঁ, যে একজন সদস্য যাচাই বাছাই একজন কমিটি থাকবে, তারা ওটা বুঝে নেবেন, তারা বুঝবে যে তাদের পিসিপিআর কি আছে বা খারাপ কি আছে, সেইভাবে আসার চেষ্টা করবে। একটা পর্যায়ে 100 জন থাকলে 100 জন ভালো লোক আসবে, এটা আশা করা যায় না। ওর মধ্যে 5 জন খারাপ লোক আসতেই পারে। ও ও আমাদের কর্মকাণ্ড দেখে ও খালি খালি বেরিয়ে চলে যাবে, ও থাকবে না, এই কমিটির মধ্যে থাকবে না। এই জন্য আমি স্যার একজন মুরব্বী মানুষ, স্যার খুব শিক্ষিত মানুষ, স্যার অনেক জ্ঞান। উনি উনি ওনাকে আমরা ওনার মতন মানুষ এখানে এই প্রতিষ্ঠানে থাকুক, এই প্রতিষ্ঠানটা পরিচালনা করুক, আমি ব্যক্তিগতভাবে চাই। সেই হিসেবে যে আমরা সেইভাবে এই প্রতিষ্ঠানটা যদি আইনসঙ্গতভাবে যদি আমরা ধাপে ধাপে এগোই, তাহলে এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন টিকে থাকবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে এই মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য এবং সকল প্রকার বিধি নিষেধ সম্পর্কিত এখন আপনাদের সামনে বিশদভাবে আলোচনা করবেন আমাদের মানব কল্যাণ সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব ডাক্তার আনোয়ার হোসেন ভাই। আমি ডাক্তার আনোয়ার হোসেন ভাইকে আমাদের সকলের উদ্দেশ্যে এই মানব কল্যাণ ফাউন্ডেশনের বিধিনিষেধ এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি এবং উপস্থিত সম্মানীয় সুধীবৃন্দ, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সকলকে আমি অভিনন্দন জানাই প্রথমে এ কারণে যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনারা বাদ দিয়ে রেখে এই সামান্য ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে মূল্যবান সময় ব্যয় করছেন। তো আমি কখনোই বলবো না যে মূল্যবান সময় নষ্ট করছেন, কারণ মূল্যবান সময় নষ্ট করা আর ব্যয় করা আলাদা জিনিস। তো এখানে যেটা ব্যয় করা হচ্ছে আমরা মনে করি এটা আসলে বিশেষ কোনো কাজে লাগবে। তো সেই পর্যায়ে আমি কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না, এই কারণে যে আমরা সভা শেষ করতে চেয়েছিলাম 12টায়, তো 12টা অলরেডি বাজে, তার মানে আমাদের মূল কাজ সবকিছুই বাকি। তো সেক্ষেত্রে আমি সংক্ষেপে মূল বিষয়গুলো একটু উপস্থাপন করার চেষ্টা করব, তারপর আমরা ধাপে ধাপে দ্রুত শেষ করে দেব। এই জন্য ধৈর্য হারা না হওয়ার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ, প্রথমেই শেষ মুহূর্ত পর্যন্ত থাকার অনুরোধ করছি। তো আপনারা জানেন ইতিমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে মানব কল্যাণ ফাউন্ডেশন আসলে কি করতে চায়, কি করবে। তো সেক্ষেত্রে এখানে যে আলোচনা, সে প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করতে গেলে একটা ট্রেনিং এর মতো সময় দরকার। প্রত্যেকটা লাইনে লাইনে এক একটা প্রজেক্ট করা যায়, এরকম এক একটা ব্যাপার এখানে লেখা আছে, আপনারা অলরেডি এটা দেখছেন। তো সেক্ষেত্রে সংক্ষেপে আমি একটু বলি যে সমাজে অনেক কাজ আছে সহজ, যেটা পিছনে অর্থ প্রয়োজন করতে গেলে, কিন্তু অনেক সময় পকেটে অর্থ অল্প থাকলেও অর্থ অর্গানাইজ করার বিভিন্ন কৌশল থাকে। তো সেগুলো আমাদের মধ্যে বিভিন্ন থিমেটিক আলোচনা আছে, তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা একেবারেই সহজ। সমাজ সেবা করতে গেলে ভালো মন থাকলেই এটা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিছু কথা লিখেছি, তার মধ্যে আমি দুই একটা জিনিস একটু হাইলাইট করতে চাই, কারণ সবকিছু করার অত সময় হবে না। যেমন দেখেন, এখানে আমরা একটা কথা লিখেছি যে জাকাতের সঠিক নিয়ম অনুসরণে উৎসাহিত করা। তার মানে অনেক বিত্তশালী ব্যক্তিবর্গ কিন্তু সমাজে জাকাত দিচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন, কিন্তু এখানে একটা জিনিস গ্যাপ আছে যে ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে জাকাত দেওয়ার কথা সেইভাবে অনেকে মেইনটেইন করতেছে না। তাহলে অনেকে ভাবতে পারেন তাহলে আমরা কি জাকাত কালেক্ট করব? তা কিন্তু করব না। আমরা কি করব? আমরা যারা জাকাত প্রদান করে এবং জাকাত যারা প্রাপ্য মানে উপকারভোগী, এই দুই শ্রেণীদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যারা আমরা আগ্রহী থাকবো, আমাদের মধ্যে কমিটি হবে, সংগঠন পরিচালিত হবে। তো সেই ক্ষেত্রে আগ্রহীদের এবং যারা প্রদানকারী তাদেরকে একত্রিত করে আমরা মোটিভেশন দেব। যারা জাকাত প্রদান করে তাদেরকে সঠিক বুঝটা যখন আমরা দান করতে পারবো, তখন তারা ওইটা সঠিকভাবেই বিতরণ করবে। তখন মাঝখান থেকে একটা লোক স্বাবলম্বী হয়ে যাবে। এমনও হতে পারে যে উনি 4-5 জন মিলে একটা জাকাতের টাকা সংগ্রহ করে একজনকে ভ্যান কিনে দিল বা একটা দোকান করে দিল, তখন কিন্তু এটা তার জীবনের একটা পরিবর্তন হয়ে যাবে, যেটা আপাতত হচ্ছে না। বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে না, 2-1টা জায়গায় হয়তো হচ্ছে, খুব কম। তো এভাবে করলে আমরা কিন্তু টাকা তাদের কাছ থেকে নিচ্ছি না, জাস্ট মোটিভেশনের মাধ্যমে তাদের দুটো জিনিসকে আমরা এক করে দিচ্ছি।
তাহলে দেখেন একেবারে বিনা অর্থের মাধ্যমেই কিন্তু অনেক বড় একটা উপকার করা যায়। এখানে হতে পারে আপনি একজনকে 1 লাখ টাকার একটা উপকার করে দিতে পারেন, সম্ভব কিনা বলেন? অথচ আপনার পকেটে কিন্তু 1 টাকাও নাই, তাহলে উপকারভোগী কিন্তু 1 লাখ টাকার একটা বেনিফিট পেল। পাশাপাশি এমন হতে পারে বিভিন্ন সমাজ সেবা প্রদান করার বিভিন্ন ব্যবস্থা আছে সরকারের পক্ষ থেকে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি এগুলো পায় আপনারা জানেন। তো একজন বয়স্ক ভাতাভোগী যদি 500 টাকাও পায় মাসে, তাহলে বছরে কয় টাকা হয়? 6,000 টাকা। আনুমানিক ধরেন যদি একটা ভাতাভোগী অনেকদিন বাঁচে, আপনি ধরেন 10 বছর, তাহলে 10 বছর হইলে ওইটা গুণ করে দেখেন কত টাকা হয়। তাহলে আপনি যদি আপনার এলাকার একজন মানুষকে অসহায় অবস্থায় আছে, এখন কি নিয়মে ভাতাভোগী ভাতা পেতে পারে সেটা সমাজসেবার সাথে আলোচনা করে আমরা যদি ওখানে একটা লোককে ঢুকাই দিতে পারি, তাহলে ওই মহিলা বা ওই পুরুষটা কিন্তু প্রায় 50,000 টাকা বা 1 লাখ টাকা বেনিফিট পাবে। আমি কি বোঝাতে পারতেছি? কিন্তু আপনার পকেটে কিন্তু 1 টাকাও খরচ হয়নি। তাহলে দেখেন থিমেটিক আমাদের এরিয়াটা কিন্তু অনেক ব্যাপক এবং অনেক সহজে বিনা টাকায় আমরা অনেক কাজ করতে পারি। এটা কিন্তু আদৌ সম্ভব। কিন্তু ওইটা আপনি যখন ইভ্যালুয়েশন করবেন তখন দেখা যাবে যে আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকার কাজ করতেছেন, যেটা আপনি রিপোর্টেও দেখাইতে পারবেন, অথচ আপনার কিন্তু 1 টাকাও মূলধন ছিল না। বিষয় ঠিক কিনা? পাশাপাশি দেখেন আমরা ইমিডিয়েট ভাবতেছি যে এখানে এই যে বাজারের মধ্যে ঢোকার সময় ওই যে ছোট ছোট সিঙ্গাড়ার যে দোকানটা, ওর নাম কি, দুবাই বোরকা হাউসের দিকে যে রোডটা ঢুকে গেছে, এই মেইন রোড থেকে ওখান থেকে ঢুকতে গেলে রাস্তার অবস্থাটা খুব খারাপ। তো ওইখানে দেখেন অনেক মানুষ দুর্ঘটনার সম্মুখীন হয়, বৃষ্টির সময় পানি জমে। তো ওটাও কিন্তু খুব সহজে করা যায়, কিন্তু উদ্যোগ নেওয়ার মানুষ নাই। ওখানে যারা দোকানদার তারা কিন্তু ওটা খরচ করতে আগ্রহী, কিন্তু উদ্যোগ নেওয়ার লোক নেই। কিন্তু আমাদের মধ্য থেকে যদি কেউ উদ্যোগ নেয়, আমরাও যদি কিছু কিছু ওখানে আমরা নিজেদের পকেট থেকে কিছু শেয়ার করি, পাশাপাশি ওখানে যারা সরাসরি উপকারভোগী, যাদের দোকানে সমস্যা হয়, তারা কিছু শেয়ার করে, ওরাই কাজ করবে, আমরা কাজ করব না। ওদের দিয়েই কমিটি গঠন করে দেবো, ওরাই কাজ করবে। দেখেন কাজটা হয়ে যাবে, আমাদের হয়তো 400-500 টাকা খরচ হবে, ওখানে ওরা বাকি টাকা দিয়ে করে নেবে। এভাবে অনেক কঠিন কঠিন কাজ কিন্তু করা যায়। তো এইভাবে কাজ করতে গেলে সবাই আসলে বেশিরভাগ লোকই খোঁজে আসলে আমার লাভ কি। তো এই কথাটা আমি সবসময় বলি যে ব্যক্তিগত লাভ খোঁজ করে না এমন মানুষ সমাজে অনেক আছে, যারা আসলে কিছু করতে চায় কিন্তু সুযোগ পায় না। তো আমরা ওই মুখগুলোকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম গঠন করে সেখানে আমরা একত্রিত হয়ে কিছু কাজ করতে চাই মানবতার কল্যাণে। এ তো 2-1টা কথা বললাম, অনেক কাজ আছে এরকম যে কাজগুলো আমরা করতে পারি, এবং যারা এখানে থাকবে তাদের বিনোদনের জন্য অনেক কাজ হবে। তো সেই কাজের মধ্য থেকে যখন মন ভালো হয়, বেসিক্যালি যারা কাজের মধ্যে আনন্দ বোধ করে, দেখবেন আপনি যে পেশার মধ্যেই আছেন না কেন, কেউ ব্যবসা, কেউ চাকরি, অন্যান্য বিভিন্ন পেশায় আছেন, সেই পেশাগুলো কিন্তু অনেক সময় খুব বোরিং ফিল হয়। আলাদা একটু জগৎ, আলাদা একটু ভালোবাসা, আলাদা একটু রিক্রিয়েশন, অনেক কিছু খোঁজে মানুষ। তো সেটা কিন্তু, আর বর্তমান যে অনলাইনের যে ব্যবস্থা, অনেকে বাজে সময়টা কিন্তু বিভিন্ন ওই মোবাইলের বিভিন্ন সাইটে ঢুকে ঢুকে সময় ব্যয় করে, তাতে কিন্তু তার মস্তিষ্কের অনেক ক্ষতিকারক প্রভাব শুরু হয়, যেটা আমি একজন ক্ষুদ্র চিকিৎসক হিসেবেও যেটা বুঝি। সেই আলোচনা যদি এখানে করতে যাই সেটা আরো ব্যাপক হয়ে যাবে। সংক্ষেপে একটা কথা বলে শেষ করি, যখন আপনার মনের মতো ভালো কাজ করবেন, সেখানে আপনার ডোপামিন হরমোন রিলিজ হবে, আপনার মনটা ভালো ভালো লাগবে, টেনশন কমবে, অ্যাংজাইটি কমবে, আপনার কাজের স্পৃহা বাড়বে, হার্ট অ্যাটাক কমবে, মানে ভবিষ্যতে ভালো থাকার জন্য অনেক কিছু এই ডোপামিন হরমোনটা এমন ভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে মানুষের উপকার করে যে আত্মতৃপ্তি, এটা যারা বোঝে, মানে তাদেরকেই আমরা অনুরোধ করতে চাই যে এটা শুধু নিজের আত্মতৃপ্তি, ওই যে অনেকে বলে না যে আসলে আমার কি, এখানে কিন্তু আমিই পাচ্ছি বেনিফিটটা, যদিও আর্থিক বা দুনিয়াবি কিছু পাচ্ছি না, কিন্তু এই বেনিফিটটা, এই যে ডোপামিন হরমোনটা রিলিজ হচ্ছে, এটা কিন্তু আমি নিজেকে ভালো থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, যদি আমি ওইটা করে ভালো বোধ করি, মনটা যদি ভালো লাগে, তখন কিন্তু এটা হবে, আপনার অজান্তেই হবে। তখন কিন্তু আমার অনেক রোগ ওইখান থেকেই সারবে, ঘুম ভালো হবে, মন প্রফুল্ল থাকবে, কাজে মন বসবে, ঠিক আছে না? এরকম অনেক কিছু ব্যাখ্যা আছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট একটা বেনিফিট। আর আমরা বাস্তবে যেটা বোঝাতে চাই সকলকে, সেটা হচ্ছে আসলে দুনিয়ার কোনো বেনিফিটই আমাদের নাই এই চিন্তা করে যারা আখিরাতে আল্লাহ কিছু দিলে দেবে। যেমন এখানে আরেকটু কথা বলি, যেটা এই যে নামাজের কথা বা কাউকে কিছু দান করার কথা, এখানে অনেকে, একজন ভিক্ষুক একদিন একটা ভালো কথা বললো, আরেকজনকে বলছে, আমি শুনতেছি, স্যার এই যে 10 টাকা দিলেন, ধরেন যদি সবের কথা না থাকতো আপনি কি দিতেন?
আপনি তো সবের স্বার্থে দিচ্ছেন। অনেক গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যদি এটা কোনো নিয়ম না থাকতো যে এটা দিলাম কোনো বেনিফিট নেই, তাহলে হয়তো উনি ওই 10 টাকাও দান করতো না, এরকম একটা ব্যাপার। কিন্তু কোন একটা বসের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনার অফিসে একজন বস, তাকে আপনি একটা কিছু এমন একটা জিনিস দিলেন, উনি এত খুশি হয়েছেন, বললেন যে তুমি আমাকে দিলে আমি তো খুব খুশি, তাহলে তুমি আমার কাছে কি চাও? তাই দেবো তোমাকে। এখন উনি বলল আমি তো কিছু পাওয়ার জন্য আপনাকে দিই নাই, আমি দিছি আপনারে ভালোবেসে, বা আপনি খুশি হবেন এই জন্য। তাহলে দেখেন, তাহলে ফিডব্যাকটা কেমন? তাহলে উনি কিছু চায় না, সেইভাবে উনি দিলে এটা কি আরো বেশি কিছু পাবে না ভবিষ্যতে উনি? তা আমাদের বিষয়টা যদি এরকম হয় যে নামাজ পড়তেছি বা দান করতেছি, সেটা কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যে জান্নাতের কথা বলছে, এটা হইতে পারে এরকম যে আমি জান্নাতের আশাও করতেছি না, সেটা আল্লাহর ফয়সালা, আল্লাহ যা করবে করবে। তার মানে কোন প্রকার প্রতিদান পাওয়ার প্রত্যাশা ব্যতীত আমরা যখন করি, তখন সেটা আরো বেশি ফলপ্রসূ হয়, আমি তাই মনে করি। তাহলে আল্লাহর কাছে যদি আমরা মনে করি যে আল্লাহকে খুশি করার জন্য করতেছি, এই যা কিছু করতেছি আল্লাহকে খুশি করার জন্য করতেছি, একজন মানুষকে উপকার করব আমরা এর মাধ্যমে, বিভিন্ন ভাবে সমাজের উন্নয়ন করার জন্য করব, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা থাকবে আল্লাহকে খুশি করার জন্য। আর এখানে আমাদের আর্থিক যে ব্যবস্থাপনাগুলো হবে, সেগুলো আমরা যারা সদস্য আছি আমাদের পকেট থেকেই কম বেশি হবে। তবে এখানে কেউ বাধ্য থাকবে না। আমরা কিছু এখানে নিয়ম করতেছি যে এখানে কেউ বাধ্য থাকবে না। যদি কারো মন আছে যে আমি আসলে কাজটা ভালো, আমি থাকতে চাই, ওয়েলকাম, সে তার সমস্যার কথা বলবে যে আমি এইভাবে থাকতে চাই, তাহলে সে থাকবে। আর যারা কমিটিতে থাকবে মূলত, কারণ আমরা এখানে যে সিস্টেমটা রাখছি এখানে, তার মধ্যে ইয়াসিন ভাইয়েরও কিছু কথার এখানে মানে উত্তর চলে আসবে, ভাই থাকলে আরো ভালো হতো। যেমন এখানে আমরা শিক্ষাগত যোগ্যতাটা যেটা দিছি, এটা কিছু এলোমেলো আছে, মানে এইটা এখানে ওইটা এখানে এরকম হবে। কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা দিছি এই কারণে যে যারা পরিচালনায় থাকবে বা যারা কমিটিতে থাকবে, ওখানে অবশ্যই শিক্ষাগত যোগ্যতাটা আমরা রাখতে চাই। কেন রাখতে চাই? কারণ এখানে কমিটি তো কয়েকটা হবে, ম্যানেজমেন্ট কমিটি, নির্বাহী কমিটি, উপদেষ্টা কমিটি, বিভিন্ন থাকবে। তো সেই ক্ষেত্রে মনে করেন বাংলাদেশের বিভিন্ন দপ্তরে দেখেন, বা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে যখন শিক্ষাগত যোগ্যতাটা ম্যান্ডেটরি থাকে না, তখন কিন্তু ওইখান থেকে তারা যে সেবাটা দিবে, তারা যে ব্যবস্থাটা দিবে, সেটা কিন্তু এলোমেলো হয়। কিন্তু এর মানে এই না এখানে সবার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তা না। শুধুমাত্র কমিটিতে যারা থাকবেন ওনাদের একটা বেসিক একটা শিক্ষাগত যোগ্যতা থাকবে। বাকি যারা সদস্য থাকবে, এখানে অগণিত সাধারণ সদস্য থাকতে পারে। কথার কথা ধরেন, এখানে যদি 30 জনের একটা কমিটি থাকে, এই 30 জনের কিছু শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে, কিন্তু সাধারণ সদস্য তো 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষও থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নাই, যেটা আমরা এই যে খসড়া যে নীতিমালা করছি এখানে আমাদের উল্লেখ আছে। আপনাদের হাতে যেটা আছে ওখানে কিন্তু উল্লেখ আছে যে সাধারণ সদস্য যারা হবেন ওখানে কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যবাধকতা নাই। আর সাধারণ সদস্য যারা থাকবে আর কমিটিতে যারা থাকবেন, সবাই প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, যে তাদেরও তো একটা ডকুমেন্টস বা একটা হিসাব থাকতে হবে যে আমাদের সাথে কারা আছেন, এজন্য একটা সদস্য ফর্ম আছে, ওই ফর্মটা পূরণ করবে। এই সদস্য ফর্ম পূরণ করলে আমাদের ওখানে আমরা জানা থাকবে যে আমাদের সাথে এই 100 জন বা 200 জন বা 500 জন আছেন। তো ওইটা পূরণ করার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে, তো সেই নীতিমালা আমরা বলবো, ভাই একটু পরে বলবেন। তো এই ক্ষেত্রে আরো পরিষ্কার করে বলি যে যারা সাধারণ সদস্য হিসেবে থাকবে তাদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, আর যারা কমিটিতে থাকবে তাদের ক্ষেত্রেও বাধ্যবাধকতা নাই, কিন্তু তাদের কাছে একটু দাবি আছে। কমিটিতে যারা থাকবে ওনারা প্রতি মাসে পারলে কিছু ত্যাগ করবেন, কারণ ওনরাই তো অন্যদের আরো উদ্বুদ্ধ করবেন। তা আমরা নিজেরা যদি একটু ত্যাগ করতে না পারি, তাহলে অন্যরা কিভাবে ত্যাগ করবে? বিষয়টা এরকম। আর যদি এমনও কেউ কমিটিতে থাকে যে সে আসলে কাজ করতে আগ্রহী বা স্পিড আছে, কিন্তু সে অনুদান দিতে তার সমস্যা আছে, থাকবে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু ওই যে বললাম, বাধ্যবাধকতা নাই, কিন্তু প্রত্যাশা আছে কমিটির কাছে, ওনরা যেন একটু আর্থিকভাবেও হেল্প করেন। আর বারবার ওই কথাটাই বলতেছি যাতে অনেকেই আগ্রহ করে থাকেন যে সাধারণ সদস্য যারা থাকবেন তাদের কোনো বাধ্যবাধকতা নাই, ওনারা মাঝে মাঝে কিছু দিলে দিবেন, না দিলে না দিবেন, বছরে একবার দিলে দিবেন। আবার যদি কেউ বলে, ওয়ালাইকুম আসসালাম, আবার যদি কেউ বলেন সাধারণ সদস্যের মধ্যে যে হ্যাঁ আমি প্রতি মাসেই কিছু অনুদান দিতে চাই, অসুবিধা নাই। আমি কি বুঝাতে পারলাম সহজ কথায়?
আচ্ছা, এখানে আলোচনা করতে গেলে আরো অনেক আলোচনা আছে, সেগুলো করার দরকার নেই, কারণ এগুলো খুব সহজ কিছু কথা আছে যেগুলো অলরেডি আপনাদের হাতে হ্যান্ড আউট গেছে, আপনারা পড়ে বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কাছে একটা অপশন রাখতে চাই যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে বা সাজেশন থাকে, সেগুলো আপনারা বললে আমি উত্তর দেব। তো সেক্ষেত্রে আমি সংক্ষিপ্তভাবে এই আলোচনা শেষ করছি। পরবর্তী ফর্মের বিষয়ে যদি কিছু বলতে হয় সেটা ভাই আমাকে অনুরোধ করলে আমি আবার 2-1 মিনিটে কিছু বলবো। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এতক্ষণ আমাদের সম্মানিত মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা উনি চমৎকারভাবে আমাদের বিষয়াদি সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছেন। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। তো অনুষ্ঠানের যেহেতু সময়সূচি বেশ বেড়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না। এই মুহূর্তে যদি আপনাদের কারো এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা করতে পারেন, আপনাদের সে প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে। নাই, তাহলে আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রশ্ন নাই, এ পর্যায়ে হচ্ছে আমাদের ফর্ম পূরণ তো ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আমার মনে হয় যারা এখানে বসে আছেন সবাই তো ফর্ম ফিল আপ করে ফেলছেন মনে হয়, ইনশাল্লাহ সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে এখানে যারা আছেন। হ্যাঁ হ্যাঁ, সবাই বাকি আছেন কেউ ফর্ম ফিল আপ করতে? এই ফর্মটা কি কেউ ফিল আপ করতে বাকি আছেন এখানে যারা আছেন? আপনি আছেন, আচ্ছা। তাহলে আমাদের এখন হচ্ছে ফর্ম ফিল আপ হবে। তাহলে আমরা এখন সরাসরি ফর্ম ফিল আপে চলে যাই। আমাদের ভাই আপনাদের কাছে ফর্ম দিয়ে দেবেন, আপনারা দেখে ফর্মটা ফিল আপ করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ ফাউন্ডেশন ফকিরহাটের উদ্যোগে 30 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে, যার সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে অধ্যাপক মোবাশ্বের হোসেন, কাজী আজহার আলী কলেজ, কাজী আজহার কলেজের প্রাক্তন অধ্যাপক। জি, সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হুসাইন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবুল হোসেন। আসসালামু আলাইকুম। আপাতত এই 3 সদস্যের একটা কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বড় কমিটি হবে। 30 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে, কিন্তু আপাতত সভাপতি, সাধারণ সম্পাদক আর কোষাধ্যক্ষের নাম প্রচার করা হলো। বাকি নামগুলো পরবর্তীতে বড় মিটিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। মানব কল্যাণ ফাউন্ডেশনের সমাপনী বক্তব্য রাখবেন আজকের ফাউন্ডেশনের নবনির্বাচিত সম্মানিত সভাপতি প্রাক্তন অধ্যাপক জনাব মোবাশ্বের হোসেন, কাজী আজহার আলী কলেজ। আমি মহোদয়কে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং তার নেক বরকতের বুনিয়াদে আজকে আমরা ফকিরহাট মানব কল্যাণ ফাউন্ডেশন নামক একটি জনসেবামূলক প্রতিষ্ঠান দাঁড় করাবার প্রয়াস নিয়েছি এবং তার আংশিক কর্মকাণ্ড সম্পাদন হয়েছে। সৌভাগ্যবশত বেশ কিছু মানুষ এই সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছেন এবং যারা সমাজে এই কাজগুলো মানুষের কল্যাণের নিমিত্তে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে সমাজে একটি কল্যাণমুখী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারেন, তার প্রয়াস নিচ্ছেন। আমি নিজে এই প্রয়াসের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যদিও আমি এই কাজের জন্য অনেক বেশি উপযুক্ত নই, কিন্তু এই কাজের সঙ্গে আরো অনেক মেধাবী, উদ্যমী যুবক, সাংবাদিক, অ্যাডভোকেট, শিক্ষিত অন্যান্য সমাজের সঙ্গে সম্পৃক্ত হতে এই সংগঠন আগামী দিনে আরো বেশি কার্যকর এবং গতিশীল হবে এবং একটি শূন্যতা, সমাজে কল্যাণমুখী কর্মকাণ্ড করার আগ্রহের লোকের সংখ্যা খুবই কম। সেই মুহূর্তে, জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের আজকের বাংলাদেশ একটি নতুনতর অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। বিগত সময়ের সমস্ত কর্মকাণ্ডকে পিছনে রেখে আগামী দিনে জাতি বিনির্মাণে
যে প্রয়াস সমস্ত মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, একটি জাতীয় উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই উদ্দীপনাকে কাজে লাগাতে একটি আহ্বায়ক সংগঠন প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং তার পরিপ্রেক্ষিতে এই মানব কল্যাণ ফাউন্ডেশন গড়ে উঠলো। যে সমাজের যে সমস্ত জায়গায় মানুষ হস্তক্ষেপ করছে না, যেগুলো অবহেলিত, যেখানে মানুষের দৃষ্টি পড়ছে না, সেই জায়গাগুলো বেছে বেছে মানুষের সামনে নিয়ে এসে আগামী দিনে এই মানব কল্যাণ ফাউন্ডেশন একটি গতিশীল এবং কর্মমুখর সংগঠনে পরিণত হবে। এই আত্মবিশ্বাস আমার। আজকে যারা এখানে সময় দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং বিভিন্ন ধরনের পরামর্শ একসঙ্গে সমন্বিত করে আগামী দিনে এই সংগঠন একটি বড় সংগঠনে পরিণত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের মতো আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের যে কার্যনির্বাহী কমিটি গঠন ছিল সেটা আজকে সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়েছে। তো আমরা এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মতান্ত্রিক ভাবে আমরা আজকে আমাদের এই বৈঠক শেষ করব ইনশাআল্লাহ। আমরা সকলেই পড়ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।